প্রেমের ফাঁদ পাতা ভুবনে ভুবনে, কে কোথায় ধরা পড়ে কে জানে। চলছে প্রেমের সপ্তাহ। এই সপ্তাহে আজ আমাদের আসরের উপস্থাপনা এমনই একটি প্রেমের গল্প। আপনাদের রাহুলকে মনে আছে? সেই যে শাহরুখ খান বলেছিল প্যার দোস্তি হ্যায়, অর্থাৎ প্রেম বন্ধুত্ব। আজ এমনই একটি প্রেম ও বন্ধুত্বের কাহিনী, শ্রী সিজ রচিত একলা আমি মেয়ে। আমি নিতা, তুহিনের নিতা। তুহিনই আমায় এই নামটা দিয়েছিল। আমার একটা আসল নাম আছে, তবে সেটা আজ আর সর্বসমক্ষে নাই বা বললাম। আমি অনেক দিন পর আজ ডায়েরি খুলে বসেছি, কারণ এই মুহূর্তে যে কথাগুলো আমার মনের মধ্যে পাক খেয়ে উঠছে তা বলবার মতো মনের মানুষ আজ আমার পাশে নেই। তাই এই ডায়েরিটা টেনে নেওয়া। এ ডায়েরি আজ আর কেউ খুলে দেখবে না, তাই অতি সন্তর্পণে এই পথ বেছে নেওয়া। ডায়েরিতে লোকে সাধারণত প্রতিদিনকার ঘটনাবলী লেখে, কিন্তু আজ আমি ডায়েরির পাতায় স্মৃতিচারণাই করব। এখন আমি 46-এর প্রৌঢ়া। প্রৌঢ়া কেন, বৃদ্ধাই বলা যায়। অ্যাজ এ ওম্যান আমি লাইফে স্ট্যান্ড করেছি। আজ আমি একটা কলেজের প্রফেসর, নিজের খরচ নিজেই বহন করি। কিন্তু তবু মনে হয় জীবনের অনেকখানি অংশ যেন ফাঁকা থেকে গেল। এই জীবনে আমার আর সংসার করা হলো না। বাবা মা কেউ বেঁচে নেই। সারা বাড়িতে আমি একাই থাকি। কাজ করার জন্য অন্য লোক আছে। স্বাভাবিকভাবেই আমি সুখী, কিন্তু কখনো কখনো এই ফাঁকা বাড়ি আমায় গিলতে আসে। মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি চলে যাই অন্য কোথাও। কিন্তু কোথায় যাব? নিজের কাছে নিজেই যে আবদ্ধ হয়ে রয়ে গেছি। এখন আমার বন্ধু বলতে কিছু কলেজের কলিগস আর আমার তুহিন। তুহিন আর আমার পরিচয় সেই ক্লাস 4 থেকে। তুহিন আর আমি একই অঙ্ক স্যারের কাছে অঙ্ক কষতাম, সেই থেকেই মুখ চেনা। কিন্তু এরপর তুহিনকে 3 বছরের জন্য হোস্টেলে রেখে আসা হয়। এই 3 বছর আমাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। 3 বছর পর ক্লাস 8-এ ও ফিরে আসে এবং দৈবাৎ আমাদের দেখা হয়ে যায় ইংলিশ কোচিংয়ে। এরপর থেকে আমাদের বন্ধুত্ব আর কখনো ছিন্ন হয়নি। এতদিনের ঘটনা সব আমার ঠিক ঠিক মনেও নেই, কিন্তু কিছু কিছু ঘটনা যা মনের কোনো গভীরে রয়ে গেছে তাই আজ উঠে আসছে আমার এই কলমের মাধ্যমে। তুহিন শিল্পী ছিল। ওর সমস্ত কাজের মধ্যেই আমি একটা শৈল্পিক ছোঁয়া দেখতে পেতাম। আমি ওর খুব কাছের বন্ধু হয়ে উঠেছিলাম কিছুদিনের মধ্যেই। আমাদের সেই সময়কার আরও একটা বান্ধবী ছিল, মঞ্জুরি। আমার থেকে দেখতে শুনতে বেশ ভালো, পড়াশোনাতেও ভালো ছিল, কিন্তু সে আজ বিয়ে থা করে পুরোদস্তুর গৃহিণী। তুহিন যে মাধ্যমিকের পর কেন সায়েন্স নিয়েছিল তা আমার জানা নেই। সম্ভবত ওর বাবা ডাক্তার ছিল বলে সেই ভাবনাটা কিছুটা ওর মধ্যে সঞ্চারিত হয়েছিল, কিন্তু ও ধরে রাখতে পারল না। এই পথে ওর মন বসাতে পারল না। ডাক্তারি কোর্স ইনকমপ্লিট রেখে ফিরে এলো শিল্প সংস্কৃতির জগতে। খুব ভালো অভিনয় করতে পারত, ভালো গান গাইতে পারত, ভালো ছবি আঁকতে পারত। ভর্তি হয়ে গেল রবীন্দ্রভারতীতে ড্রামায় MA আর আর্টের ওপর ডিগ্রি কোর্স করতে। আমি তখন আমার বিএ ফাইনাল ইয়ার নিয়ে ব্যস্ত। আহামরি স্টুডেন্ট তো কোনো কালেই ছিলাম না, তাই আমার পড়াশোনা নিয়ে আমায় খাটতে হতো বেশি।
সেই সময় তুহিন প্রায়ই আমায় বলতো, এই সমাজের ইঁদুর দৌড় আমার ভালো লাগে না রে। আমার মনে হয় সারাদিন ঘুরে বেড়াই, থিয়েটারে অভিনয় করি, নিজের মতো করে নিজের কথায় কিছু লেখালেখি করি, ছবি আঁকি, আর ব্যাস এইটুকুই। তখন ওকে আমি সহ আর সবাই বোঝাবার চেষ্টা করেছিলাম যে এভাবে জীবন কাটানো যায় না, কিন্তু উনি সবাইকে বিজ্ঞের মতো উত্তর দিতেন, যায় যায়, এভাবেও জীবনযাপন করা যায়। ও ছিল সবার থেকে একটু আলাদা। তবে আমাদের ক্লাস 8-এর সেই জুটিটা অনেক দিন পর্যন্ত টিকেছিল, মঞ্জুরির বিয়ে হওয়া পর্যন্ত। তবে মঞ্জুরির বিয়ের পর সে আমাদের ছেড়ে চলে গেলেও আমাদের দুজনের জুটিটা কিন্তু টিকে গিয়েছিল। সেই সময় একটা বড্ড বিশ্রী পরিস্থিতির মধ্যে দিয়ে কাটছিল আমার জীবন। বিনয় সিং নামের এক অবাঙালি ছেলেকে ভালোবেসেছিলাম, যদিও জানতাম বাড়িতে এ সম্পর্ক মোটেই মেনে নেবে না। তবুও সেই সময় মনের জোরে এবং নিজের ইচ্ছায় বিনয়ের সঙ্গে প্রেমটা করে গিয়েছিলাম। সেই বিনয়কে নিয়ে মঞ্জুরি আর তুহিনের মধ্যে ছিল বিরাট কৌতূহল। মঞ্জুরি অবশ্য বিনয়কে নিয়ে ঠাট্টা ছাড়া কিছু করেনি, কিন্তু তুহিন প্রায়ই আমায় একান্তে জিজ্ঞাসা করতো, তুই কি সত্যিই বিনয়কে ভালোবাসিস? আমি কোনোদিনও ওর কথার উত্তরে হ্যাঁ ছাড়া না বলিনি। তাই শুনে ও আমায় বলতো, ঠিক আছে, আমার যদ্দূর সাধ্য আমি লড়ে যাব। দেখ, প্রেমের মতো সুন্দর আর পবিত্র জিনিস পৃথিবীতে আর দ্বিতীয়টি কিন্তু নেই। ওর কথায় উদ্বুদ্ধ হলেও পরক্ষণেই আবার হতাশ হয়ে পড়তাম, কারণ আমার বাড়ির পরিবেশ খুব একটা ভালো ছিল না। আমি পড়াশোনায় তেমন ভালো ছিলাম না বলে আমার মা সর্বক্ষণ আমার কানের কাছে তুই পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, এই লাগিয়ে রাখতো। তাই আমি আমার পড়ার দিক নিয়েই ভাবতাম বেশি। বাড়ি থেকে অনেক দূরে বিদ্যাসাগর কলেজে গিয়ে পড়াশুনো, বাড়িতে এক অসহ্যকর পরিবেশ, তার ওপর বিনয়কে নিয়ে চিন্তা, সব মিলিয়ে এক মিশ্র মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত বিনয় ও আমার ব্যাপারটা পাড়ায় জানাজানি হয়ে যায়, এমনকি আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় সে খবর। এরপর থেকেই আমি বিশ্রী রকমভাবে আবদ্ধ হয়ে পড়ি। কিন্তু যদি কোনোদিন বিনয়ের সাথে দেখা হতো, ও আমাকে অনেক স্বপ্ন দেখাতো, প্রবোধ সান্ত্বনা দিত। দুনিয়াতে যতই বাধা থাক, আমি তোমাকে জরুর শাদি করবে। আমার যা ক্ষমতা আছে তাতে আমাদের গুজারা ঠিক হয়ে যাবে। এই সব শুনে আবিষ্ট হয়ে যেতাম। মনে হতো যেন আমার স্বপ্নের রাজ্যে আমরা একদিন ঠিক পৌঁছব। কিন্তু স্বপ্ন যে স্বপ্নই, তা কোনোদিনও বাস্তবে রূপান্তরিত হয় না, তা জানলাম তখন, যখন আমার বাবার সামান্য থ্রেটনিং আর পুলিশের ভয় দেখানো আর খানিকটা নিজের বাড়ির চাপে পড়ে বিনয় ড্যাং ড্যাং করে অন্য একটি মেয়েকে বিয়ে করে ঘরে এনে তুলল। ওরা এখন সুখে সংসার করছে, তা করুক, ওতে এখন কোনো ক্ষোভ নেই আমার। কিন্তু সেই সময়টায় খুব কষ্ট হয়েছিল বিনয়ের কথা ভেবে। তখন আমায় সামলেছিল তুহিন। ওই ছিল আমার একমাত্র বন্ধু, যার আমার বাড়িতে ছিল অবাধ গতিবিধি। সে সময়টা মনে হয়েছিল যেন আমার সব কিছু ওলটপালট হয়ে গেল। দিনের বেশিরভাগ সময়ই আমার কেঁদে কেঁদে কেটে যেত। বলতে পারি একমাত্র তুহিনের জন্যই আমি আবার ফিরে আসতে পেরেছিলাম আমার এই আমিতে। সেই দিনগুলো তুহিন আমাকে ভীষণভাবে কোম্পানি দিয়েছিল। ওই হয়ে উঠেছিল আমার কাছের জন। ওর হাত ধরে কলকাতায় ঘোরা,
ওর সাথে একাডেমি অফ ফাইন আর্টসের গ্যালারিতে যাওয়া, ওর সাথে রেস্তোরাঁয় খাওয়া ধীরে ধীরে আমাকে মেন্টাল ডিপ্রেশন থেকে মুক্ত করে এনেছিল। সেই সময়ের কিছু কথা মনে পড়ে, আবার বেশ কিছু কথা মনে পড়েও না। আমার যতদূর জানা ছিল ও কোনো এক পিয়ালি নামের মেয়েকে ভালোবাসতো, কিন্তু সেই পিয়ালি যে কে তা আজ পর্যন্ত আমাকে দেখিয়ে যায়নি। বাস্তবে সে ছিল নাকি পিয়ালি ছিল ওর কল্পনায় তাও আমি জানি না। কিন্তু ও আমাকে একবার একটা অদ্ভুত কথা বলেছিল। জানিস তো নিতা, তোকেই কিন্তু আমি প্রথম ভালোবেসেছিলাম। আমি তো শুনে কি বলে উত্তর দেব তার ভাষাই খুঁজে পাইনি। শুধু বলেছিলাম, সে কি রে, তুই তো আমাকে বলিস নি এ কথা একবারও। প্রথমটায় ছোটই ছিলাম, বড় হয়ে যাবার পর জানলাম তুই বিনয়কে ভালোবাসিস। আমি ভাবলাম তুই যদি বিনয়কেই ভালোবেসে সুখে থাকিস তো থাক না, আমি আর নাক গলাই কেন। তুই বিশ্বাস কর, যেদিন তুই আমাকে স্পষ্ট জানিয়ে দিলি যে তুই বিনয়কে ভালোবাসিস, সেদিন থেকে তোকে আর বন্ধু ছাড়া অন্য কিছু ভাবিনি। সেদিন আমি আমার প্রিয় বন্ধুর মুখের দিকে চেয়ে কিছু বলতে পারিনি। শুধু মনে মনে বলেছিলাম, যদি আগে জানতে পারতাম তাহলে বিনয়কে আমার জীবনে আসতেই দিতাম না। কিন্তু আজকে তোকে যে বন্ধু ছাড়া আর কিছু ভাবতেই পারি না। সত্যি কথা বলতে কি, তুহিনকে আমি কখনো আমার প্রেমিক হিসাবে ভাবিনি। ও ছিল তারও ওপরে, আমার সব থেকে কাছের আপনজন। তুহিন যেমন ভালো কথা বলতে পারতো, তেমন ভালো করে মনোযোগ দিয়ে অন্যের কথা শুনতেও পারতো। আমি আমার সব সমস্যা তুহিনের সঙ্গে শেয়ার করতাম, ও করতো, তবে সব কিনা বলতে পারবো না। তুহিন আমার মনের ব্যথাটা ঠিক বুঝেছিল, যার জন্য ও আমাকে তৈরিও করছিল সেই রকমভাবেই, যাতে আমার ভালো হয়। তবে তুহিনের মধ্যেও একটা লুকোনো যন্ত্রণা ছিল, যেটা আমি সামান্য হলেও আন্দাজ করতে পারতাম। আর বোধহয় ওই যন্ত্রণাই ওকে লেখক আর শিল্পী করে তুলেছিল। ওরই সহযোগিতায় আমি মাস্টার্স কমপ্লিট করলাম, তারপর এমফিল। ভাগ্যক্রমে চাকরিও জুটে গেল। ওদিকে একটা লিটল ম্যাগাজিনে তুহিনের লেখা নিয়ে জোর হইচই পড়ে যায়। সমগ্র পাঠককুল দুই ভাগে বিভক্ত। তুহিনের বিরোধিতাই করে বেশি লোকে, কিন্তু তাতেই তুহিন রাতারাতি পরিচিত হয়ে যায়। এরপর থেকেই ওর লেখা নিয়মিত বেরোতে থাকে নামি অনামি পত্রপত্রিকায়। আঁকার হাত তো ভালোই ছিল, সেই জন্য নিজের গল্পের অলংকরণ ও নিজেই করত। ইতিমধ্যে অবশ্য ও একাও হয়ে গেছিল। কাকু কাকিমা দুজনেই চলে যান প্রায় পরপর। সেই যন্ত্রণাও প্রতিফলিত হচ্ছিল ওর লেখায়। কিন্তু তারপর ওর জীবনে প্রেম আসে। সেটা প্রথম না দ্বিতীয় না তৃতীয় তা ওই বলতে পারবে, তবে প্রেম এলো তার জীবনে, তার নিজের ডালি নিয়ে রাঙিয়ে দিয়ে গেল তুহিনের মন। শ্রীতমা আর্ট কলেজের ছাত্রী, ওর থেকে বছর 4 ছোট। ওর আঁকা ছবি দেখে ইনফ্লুয়েন্সড হয়ে ওর সাথে দেখা করতে এসেছিল। তারপর পরিচয়, তারপর প্রেম, পরিণতি। বোধহয় রেজিস্ট্রি করেছিল ওরা, তাও সঠিক বলতে পারবো না, কারণ বছর 3 পরেই ওরা একসাথে থাকতে শুরু করে তুহিনের বাড়িতে। লিভ টুগেদার হবে হয়তো। শ্রীতমাকে কখনো সিঁদুর পরতে দেখেছি বলে আমার মনে পড়ে না, কিন্তু শ্রীতমাকে পেয়ে তুহিন আমাকে ভুলে যায়নি। আগেও বন্ধু হিসাবে যতখানি সঙ্গ দিত, পরেও ততটাই দিত। কোনোদিন আমাদের আড্ডা বসতো ওর বাড়িতে,
না হয় ওরা আসতো আমার বাড়িতে। তুহিনের কোনো নাটক থাকলে আমরা দুজনে মিলে দেখতে যেতাম, আর কোনো ভালো সিনেমা রিলিজ করলে আমরা তিনজনে মিলে দেখে আসতাম। তুহিন বলতো, দেখ নিতা, তোর নাম ত দিয়ে শেষ আর আমার নাম ত দিয়ে শুরু। আচ্ছা, আমাদের নাম রাখার সময় বাবা মায়েরা নিজেদের মধ্যে কনসাল্ট করেছিল নাকি বলতো? আমাদের নিশ্চয়ই কোনো আত্মিক যোগ আছে। ভালোই কাটিয়ে দিচ্ছিলাম আমরা জীবনটা। তুহিন প্রমাণ করে দিয়েছিল যায়, এভাবেও জীবন যাপন করা যায়। কিন্তু আজ আমাকে আর শ্রীতমাকে একলা ফেলে তুহিন চলে গেল। হ্যাঁ, গতকাল তুহিন ব্রেন ক্যান্সারে মারা গেছে। ডাক্তার বলেছেন অসুখটা খুব অল্প দিনের নয়, আমাদের কাছ থেকে নাকি লুকিয়ে রেখেছিল। সত্যি, আমাদের সবার মুখের ওপর, সমাজের মুখের ওপর তুড়ি মেরে চলে গেল তুহিন। আজ তার অভাব খুব ভীষণভাবে বোধ করছি আমার জীবনে। হয়তো শ্রীতমাও করছে, তবে আমার অভাব হচ্ছে একজন প্রকৃত বন্ধুর। আজ সে নেই, রয়ে গেছে তার স্মৃতি, তার লেখনী আর আঁকার মধ্যে। আজ তুহিনের একটা ঘটনা ভীষণভাবে মনকে নাড়া দিয়ে যাচ্ছে। একবার তুহিন পুজোর আগে আমাদের বাড়িতে এলো আমার সঙ্গে দেখা করতে। যাওয়ার সময় বলল, দেখ নিতা, শিল্পীদের হাতে সবসময় পয়সা থাকে না। এবার পুজোয় পকেট কিন্তু একদম খালি, তোকে কিছু দিতে পারবো না। আমি বললাম, আমি কিছু চেয়েছি নাকি তোর থেকে? তারপর ও বলল, শোন, কানে কানে একটা কথা বলি। আমি কানটা বাড়িয়ে দিলাম ওর দিকে, বাম হাত দিয়ে সামনেটা আড়াল করে সবার অলক্ষ্যে দুটি পেলব ঠোঁট ছোঁয়ালো আমার গালে। বলল, এটাই তোর এবারের পুজোর গিফট, যেন ফিরে পাই। তুহিনের সেই স্পর্শে স্পষ্টত শিহরিত হয়েছিলাম সেদিন। আজও সেই শিহরণ মনে প্রাণে অনুভব করতে পারি। অনুভব করতে পারি তার শূন্যতা, যা আমাকেও অনেকখানি শূন্য করে দিয়ে গেল। না, পারিনি। তার দেওয়া সেই উপহার আমি তাকে ফিরিয়ে দিতে পারিনি, আর কোনোদিন পারবও না। আজ জীবন সীমান্তের এই শেষ প্রান্তে এসে সে আমাকে একা ফেলে চলে গেল। এ অভিমান আমার বুকের মধ্যে জমা থাকবে ততদিন, যতদিন আমি বেঁচে থাকব। শুনলেন আজকের গল্প একলা আমি মেয়ে, রচনা শ্রী সিজ। গল্প পাঠে তথা নিতার চরিত্রে অদিতি বন্দ্যোপাধ্যায়, তুহিনের চরিত্রে সৌম্যকান্তি মণ্ডল, বিনয়ের চরিত্রে সুনয়ন মুখার্জি। স্ক্রিপ্ট করেছেন এবং সোশ্যাল মিডিয়া পাবলিসিটি করেছে সৃজন সাহা। পোস্টার ডিজাইন শুভজিৎ। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। গল্পটির পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় ডক্টর মনসিদ জানা। আমাদের আসর আবার জমবে আগামী সপ্তাহের শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।